প্রতিবেশী দেশ যে ভারত, বেনজির আহমেদ বিদেশের মিশনে কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার আন্দোলন করবে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তার বাংলাদেশের মূল সমস্যা যদি আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা রাজনীতিবিদদের প্রভাব কমেছে, কারণ পরের তলায় আমার বন্ধুর ওয়াইফ তাকে ফোন দিয়ে বলতেছে মূলত ডাক্তারের পূর্ব নির্দেশ অনুযায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশম প্রবাদ যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে সবাইকে ঈদুল আজহার মোবারকবাদ জানাই। আমরা কোরবানির ঈদ পেরিয়ে সবাই সকল কর্মস্থলে ফিরে যাচ্ছি। যে যার জন্মস্থান থেকে কর্মস্থলে যোগদান করেছেন সবাইকে আল্লাহ যেন হেফাজতে নিয়ে যায় সেটা কামনা করি। আমরা আজকে বাংলাদেশের কিছু নতুন সংবাদ সাথে যুক্ত হব। আপনারা সরাসরি ভিডিওগুলো দেখে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া সফর 2 দিনের জন্য সফর যাবেন। অন্যথায় মারমার যে আমাদের দ্বীপের মধ্যে মারমার যে যুদ্ধজাহাজ ছিল সেখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং বর্ডার গার্ডের যারা সদস্যরা আছে ওনারা এখন আশেপাশে টহল দিয়ে রাখছেন। বিএনপির নেতারা বিভিন্ন অভিযোগ করেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব হারিয়ে গিয়েছে। মারমার সাথে তারা আজকে নিরাপত্তা পালন করতেছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি ওদের ছুটি কাটিয়ে বলেছেন বিএনপির কথায় আমরা পা দেব না, আমরা এই আতঙ্কটা এই মারমার সাথে যে যুদ্ধ ভাব সেটা আলোচনার মাধ্যমে শেষ করতে চাই। অন্য এক বক্তব্য তিনি বলেছেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট করছে বিএনপি। ফারাক্কাবাদ নিয়ে কথা বলেছেন। আজকে সিলেটের বাড়ি বর্ষণের কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে, অন্যদিকে ইন্ডিয়া থেকে যে বাঁধের 40টি যে দরজা আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে রাজনীতি সেটা আমরা জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই। আমরা চাই আমাদের বাংলাদেশের যে জনগণ তারা বাংলাদেশের সুখে শান্তিতে বসবাস করুক। এই সরকার বা ওই সরকার দিয়েই হোক, বাংলাদেশের জনগণের যেন কোনো ক্ষতি না হয়। চলুন আমরা আর দেরি না করে আজকে বাংলাদেশের বিভিন্ন যে রাজনৈতিক বক্তব্য সেগুলো দেখব এবং আপনারা অন্যান্য বিষয়েও এর সাথে দেখতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধভাব সেগুলো আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। কান্ট্রি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। বেনজির আহমেদের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান মিয়াও আলোচিত সমালোচিত। দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে সে খবরই ঘুরছে। সপরিবারে তার দেশ ছাড়ার খবরও বের হয়েছে কোনো কোনো গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করেছেন আসাদুজ্জামান মিয়া। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি 2-1টি মিডিয়া খবর প্রকাশ করেছে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি, যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মূলত ডাক্তারের পূর্ব নির্দেশ অনুযায়ী হৃদরোগের চিকিৎসার জন্য আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এসেছি। বলেন শীঘ্রই দেশে ফিরবেন তিনি। চিকিৎসা শেষে আমি আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে 2-1টি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তার ও তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্যটিও মিথ্যা বলে দাবি তার। আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো ধরনের কোনো সম্পদ নেই এবং বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পত্তি আমার নেই বা আমার পরিবারের নেই। আমি দেশে ফেরার পরে প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রমাণ এবং তথ্যাদি আমি পেশ করব ইনশাল্লাহ।
অভিযোগ করেন সামাজিকভাবে হেয় করতে এসব ষড়যন্ত্র। একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে আমাকে হেয় করার জন্যে, সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্যে, তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্যে আক্রোশমূলক এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন অপপ্রচার থেকে বিরত থাকতে। সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সকলে বিরত থাকবেন। বিদেশীয় সম্পদ নেই বলে দাবি করেছেন সাবেক ডিএমপি কমিশনার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান প্রতিবেশী দেশ যে ভারত, মিয়ানমারের কিছু অংশ ছাড়া আমাদের চারদিকে ভারত বেষ্টিত। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে। এ দেয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৮ বছরের পর্যন্ত যে আমাদের যে রেটিফাই করা সীমান্ত সমস্যা, ভারতের আমরা বঙ্গবন্ধু রেটিফাই করেছেন পার্লামেন্টে, কিন্তু ভারতে রেটিফাই হয়নি, যেটা নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন এবং আমাদের নেতৃত্ব এই সীমান্ত সমস্যার দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার বাস্তবায়নে সর্বসম্মতভাবে ভারতের পার্লামেন্টে সিদ্ধান্ত গৃহীত এবং ছিটমহল, যেটা পৃথিবীর কোথাও শান্তিপূর্ণ পথে ছিটমহল সমস্যা সমাধান হয়নি, আমাদের এখানে কিন্তু হয়েছে। এটা কেন হয়েছে? এই কারণে যে আমাদের সম্পর্ক আমরা ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে, আলাপ আলোচনার সুযোগ থাকলে, আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু বৈরিতা, যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে। বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলো তাকে বলতে হবে। তো এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি, কোনো রায় কিন্তু আমরা এখনো আমাদের কাছে পৌঁছেনি। এখনো আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে,
এইটা তো তাকে সুযোগ দিতে হবে। তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। একটা কথা বলতেই হয়, আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। এইরকমভাবে সম্পদের বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে সম্পদের মূল্য। অনেক কিছু হতে পারে, সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে সে তার উত্তর দিতে হবে, এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। আমি মনে করি যে এইগুলি মানে আসুক, তার নামে যেগুলি আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার মানে সময় আসেনি। এক ব্যক্তির একটা ফ্ল্যাট থাকতে পারে, ফ্ল্যাটটা সে কিনছে 10 লাখ দিয়ে, এখন 2 কোটি টাকা হয়ে গিয়েছে। এক ব্যক্তির একটা জায়গার দাম, সে পৈতৃক সম্পত্তি পেয়েছেন 1 লাখ টাকার, সে এটা বিক্রি করে সেই আমলেই আমি একজনের খবর জানি, কালকে আমাকে সে বলছিলেন যে তিনি তার বাড়ি একর হয়েছে, 3 গুণ দাম পেয়েছেন, তিনি তার ভাগেই 2 কোটি টাকা পেয়েছেন, একজন সামান্য একজন কর্মকর্তা। তাহলে সে তো এটার হিসাব দিবেন কেমনে? সে এখন তো হিসাব দিতে হবে তিনি এই টাকা এটা পেয়েছেন, তার থেকে ট্যাক্স এটা কেটে রেখেছে। নিশ্চয়ই যাদের নামে অভিযোগগুলি আসছে তাদের কিছু বলার আছে, তারা বলার পরেই আমরা বলতে পারবো সে দুর্নীতি করেছে। একদম বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আয়, তার যে জ্ঞাত আয় বা একজনের আয় কেমন সেটা সবাই মোটামুটি জানে, কিন্তু দেখা যাচ্ছে সম্পদের পরিমাণটা সেটার সাথে মানে ম্যাচ করে না। এই কারণেই তো এটা নিউজটা হয়। আমি তো আর আপনার সঙ্গে আরেকটা শুনেন দেশেও প্লিজ আমার বলতে দেন, অনেকবার বলেছেন। আমি এর সঙ্গে যোগ করে দেই যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন, কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো মানে 6টার দিকে আমার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আমার উপরের তলায় আমার বন্ধুর ওয়াইফ তাকে ফোন দিয়ে বলতেছে আমার আব্বাকে নিচে এই অবস্থায় পাওয়া গেছে। আমি এরপরে আর কিছু জানি না, সাথে সাথে আমার বন্ধুদেরকে ফোন দিলাম। ওরা ফোন শুনে একটা কথাই বলছে যে তুই চলে আয়, আমরা কিছু বলতে চাই না, তুই দ্রুত চলে আয়। এই হচ্ছে শেষ। আমি কাউকে এখনো সন্দেহ করতে পারতেছি না, কারণ আমি তো এই এলাকাতে 28 বছর, আমার এলাকাবাসী তো আমাকে চেনে, আমার আব্বাকে চেনে। একদম ছোট থেকে আমি বড় হয়েছি, কারোর সাথে কোনোদিন উচ্চবাক্য হয় না। আমার কারোর সাথে এই এলাকায় কারো উচ্চবাক্য হয় না, কিন্তু এটা কিভাবে কি ঘটলো এখনো পর্যন্ত আমি। ওনার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নাই। আমি সকালবেলা ফার্স্ট আইছি, আমার মেয়ে ছিল এই বিল্ডিংয়ের 3 তলায়, আমার মেয়ে যে আমার ডেকে আনছে। তখন আমার মেয়ে ডেকে আনার পরে আমি এখানে উঠছি, উঠার পর আমার একটু ভয় লাগছে। তখন আমি মসজিদ থেকে 2জন মুরব্বি বেরিয়েছে, এদেরকে ডেকে না এখানে না লাশ দেখছি। লাশ দেখার পরে যে হলাম যে এটা ইমরানের আব্বু, লাশটা ওইখানে পড়ে রয়েছে। পরে দেখলাম যে ইমরানের আব্বু। পরে আমি উপরে উঠছি, উপরে দোতলায় যায় খালাম্মা করে ডাকতেছি, কোনো সারা শব্দ নাই। আমার ওয়াইফও আমার সাথে গেছে, যাইয়া দেখি যে খালাম্মারও জব করে ধুয়ে দিছে। একবার সরল সোজা কোনো রকম একটা শিশু বাচ্চা আমার বাতিজা বা বাইরের ব্যাপার বলতে পারবেন এই এলাকা আপনার হাঁটি জানতে পারলে কোনোদিনই নেওয়া হয় না। আলমিরা, ওয়ার্ড্রপ, লকার সবই এলোমেলো, বাট এখনও পর্যন্ত বাসা থেকে কোনো জিনিস মিসিং নেই। দ্যাট মিনস কোনো কিছুই হারায় নাই বা চুরি যায় নাই, বাট সবই এলোমেলো। আবার মৃত্যুর যেই বিভৎসতা বা নৃশংসতা, এটা থেকে আমরা ধারণা করতে পারি বিষয়টা পরিকল্পিত বা ভিন্ন চিন্তা থেকে। শুধুমাত্র ডাকাতের জন্য বা চুরি করার জন্য কাউকে হত্যা করে চুরি করতে হবে এরকম হত্যা নয়। ইভেন যিনি ভদ্রলোক ছিলেন উনি তো নিচে ছিলেন, আই থিঙ্ক ওনাকে নিচে হত্যা করা হয়েছে।
নিচে হত্যা করে পরবর্তীতে দোতলায় গিয়েছে এবং দোতলায় গিয়ে তারা দরজা লকার টকার ভেঙেছে, দরজা খোলা ছিল। এখন মৃত্যুর যেই মডাস অপারেন্ডি প্লাস বাসা থেকে জিনিসপত্র হারানোর যেই লক্ষণ, এই সকল কিছু মিলিয়ে আমরা এখনও ধারণা করতেছি কোনো একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র চুরি কিংবা ডাকাতির জন্য ঘটায় নাই বলে ধারণা করতেছি। কারণ প্রফেশনাল কিলাররা এইভাবে নৃশংস হত্যা করে না বলে আমরা ধারণা করি। ওনাকে উপর্যুপুরি আঘাত করা হয়েছে, মাথায় প্রচুর কোপের আঘাত, ঘাড়ে আঘাত, গলায় আঘাত এবং মুখমণ্ডলে প্রচণ্ড পরিমাণে থেতলানো টাইপের আঘাত আছে। সো এইগুলি একটা তাদের ভিতরে একটা নৃশংসতা ছিল, এখানে প্রফেশনাল কিলার দিয়ে খুন করেছে বলে আমরা ধারণা করি না। এই বিষয়টাই চিন্তার বিষয় যে তারা কি কোনো খুঁজেছিল কিনা বা হত্যা করার পরে পরবর্তী অন্য দিকে ধাবিত করার জন্যই কি তারা এরকম এলোমেলো করে গিয়েছে কিনা। কারণ আমরা ভদ্রমহিলার গলায় চেন পেয়েছি, এই গলার চেনও তারা নিতে পারতো। ল্যাপটপ পেয়েছি, ল্যাপটপও নেয় নাই। বাসায় এখনও পর্যন্ত খোয়া গিয়েছে এরকম কোনো আলামত এখনও আমাদের চোখে হয় নাই। ছেলে আসছে, ছেলের সাথে কথা বলে ছেলে হয়তো বা ভালোভাবে তল্লাশি করলে হয়তো বা বাবা মা কোথাও আরও কিছু রেখেছিল কিনা সেগুলি জানা যাবে। বাট ছেলের প্রাথমিক তথ্য মতো বাসায় যে বেশি প্রকারের কোনো প্রপার্টিজ রয়েছে সেটাও কিন্তু না। কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। বাংলাদেশের ভোটবিহীন সরকার প্রধান আজকে ভারতে দিল্লিতে যাচ্ছেন। নত জানু পররাষ্ট্র নীতি অবলম্বন করে যিনি আজকে ভারতে যাচ্ছেন, তার পূর্ব মুহূর্তে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের এই মাটির উপরে দিয়ে, ভূমির উপর দিয়ে রেল লাইন নির্মাণের যে প্রত্যয় ঘোষণা করেছেন, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দিয়েছে, ভারত আমাদের প্রতিবেশী। তাই ভারতকে আমরা কোনোদিনও অবজ্ঞা করতে চাই না, ভারতকে অপছন্দ করতেও চাই না। আমার ন্যায্য হিস্সা দিবে না, আর ন্যায্য হিস্সা পেতে গেলে আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে, ফেলানিকে গুলি করে তার কাটায় জড়িয়ে রাখবে, তার কাটায় ঝুলিয়ে রাখবে। সেই বন্ধু তো বাংলাদেশের মানুষ চায় না। তাই ইতিমধ্যে মানুষ বলা শুরু করেছে, ভারত তুমি আমাদের বন্ধু থাকো, কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। বাংলাদেশের জনগণ গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা বা আপনাকে ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। যদি না দেন, বাংলাদেশকে এত অবহেলা মনে করেন না বাংলাদেশের মানুষকে। আপনারা রেল লাইন নির্মাণ করবেন, আজকে ক্যান্সারের যেখানে নমুনা পাওয়া যায় সেই পণ্য বাংলাদেশে আজকে আপনারা রপ্তানি করবেন। বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করে নেবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, আপনার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করে যাবেন, তা কোনোদিনও হতে পারে না। রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। তাই বলে আজকে আবার দিল্লির আগ্রাসন মেনে নিব, বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না, জীবন থাকতেও সেটা গ্রহণ করতে দেওয়া হবে না। আজকে রাজনৈতিক অঙ্গনে যে সমস্যার সৃষ্টি আপনি করেছেন, বাংলাদেশকে আজকে অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এই ইন্ডিয়ান প্রীতি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই নাগরিক পরিষদ আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের জীবন থাকতেও তাদের এই অন্যায় অত্যাচার গ্রহণ করা হবে না। কিছু সংখ্যক আমলা, কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা দিয়ে যারা বাংলাদেশে আজকে অন্যায় ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত, তার প্রমাণ বেনজির, তার প্রমাণ আজিজ। আজিজ বেনজির, আসাদুজ্জামান, আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। তাই আহ্বান জানাবো, যারা এখনো দুর্নীতিবাজ আমলা,
এখনো চাকরিতে আছেন, অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন। চাকরি গেলে, অফিসারে গেলে বলবেন তার বিচারের আওতায় হবে। এখন কেন করা হচ্ছে না? এখন কেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না? সরকার প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। রাজনৈতিক ভাবে আন্দোলন করবে 28 অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো? যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগ আমাদের ক্ষমতার উৎস, বাংলাদেশের জনগণ আমাদের শিকড়, বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ না, একটু পোকা লাগলেই পুড়ে যাবে, একটু ধাক্কা লাগলেই সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে 28 অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া, এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। গুজব ছড়াচ্ছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ফখরুল আজকে গুজব ছড়াচ্ছে, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভালোভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ভালোভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে। আমি আবারও বলতে চাই, আওয়ামী লীগ জনগণের শক্তি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাজদের বিচার করা, তারা যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ধারাভাবে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এই ষড়যন্ত্র কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। এবং আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার 75তম সুবর্ণ জয়ন্তী পালন করছে, আজকে যেটাকে প্লাটুনিয়াম জয়ন্তী হিসাবে পালন করছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠন আজকে যে তার প্লাটিনাম জয়ন্তী পালন করছে, আমি মূল্যায়ন করব। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। তাই সবাইকে বলবো যে আজকের যে তরুণ প্রজন্মকে, বিশেষ করে আমরা তরুণদের প্রতিনিধিত্ব করি, আমরা মানুষকে বলবো আপনারা তরুণরা স্বাধীনতার পক্ষে শক্তির সাথে অবশ্যই ঐকমত থাকবেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মনে করি ঐক্যবদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। এই পর্যন্ত শেখ হাসিনার যা অর্জন,
আমাদের 43 বছরের উনি এই দলের সভানেত্রী হিসাবে যা করেছেন, এই দল একটি আজকে সমৃদ্ধ দলে পরিণত হয়েছে। আজকে চতুর্থবারের মতো তিনি টানা ক্ষমতায় এসেছেন। তাই তিনি আজকে পদ্মা সেতু বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, অসংখ্য অর্জন তার। আজকে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রপ্তানি করে। আজকে কর্ণফুলী টানেল বলেন, আজকে থার্ড টার্মিনাল বলেন, এয়ারপোর্টে অসংখ্য কাজ যেগুলি বলে শেষ করা যাবে না। এই বিশ্বমন্দার মধ্যেও তিনি দেশের কিন্তু একটি সুন্দর বাজেট দিয়েছেন, একটি সমৃদ্ধশালী বাজেট দিয়েছেন। আজকে আমরা এই 75 বছরে বলতে চাই, সে যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আওয়ামী লীগ এবং বাংলাদেশ একটার সাথে আরেকটা এমনভাবে জড়িত। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ নামে এই ভূখণ্ডের জন্ম হয়েছে, এবং সেই ভূখণ্ডের একজন নাগরিক হিসেবে আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অনেক ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে এই দিনে আমাদের একটাই মেসেজ, সারা দেশের স্বাধীনতাকামী মানুষকে একসাথে নিয়ে সবাই মিলে যেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, যাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। বিএনপি গত 17 বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। একটি ভালো জনভিত্তি থাকলেও বিশাল এক জোট করেও সফলতা আনতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে দলটি। গত 7 জানুয়ারির নির্বাচন ঠেকাতে চেয়েও পারেনি সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বিশ্বস্ততার সহিত পালন করিব। নির্বাচনের পর থেকেই আন্দোলনে ব্যর্থতা নিয়ে বিএনপিতে আলোচনা চলছে, যদিও কেন্দ্রীয় নেতারা দোষ চাপান মাঠ পর্যায়ের নেতৃত্বের উপর। অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীর অধিকাংশই মনে করেন কেন্দ্রীয় নেতাদের সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনার অভাবে আন্দোলনে বারবার হোঁচট খেয়েছে দলটি। তাই দলে গতিশীলতা আনতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক ক্ষমতা বলে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর ও যুবদল সহ একসঙ্গে মোট 9টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। ব্যর্থতার বিষয় না, আমার কাছে মনে হয় যে আমরা ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীরা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সকলের সাথে কথা বলেই এই কমিটিগুলি ভেঙেছেন। কমিটি পুনর্গঠন হলে তখন একটি নেতাকর্মীদের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং কাজের স্পৃহা বাড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত রয়েছে, উজ্জীবিত রয়েছে এবং ঐক্যবদ্ধ রয়েছে। দল পুনর্গঠনের লক্ষ্যে বিএনপিতে 45টি পদে রদবদল আনা হয়েছে। এর মধ্যে অভিজ্ঞ মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সরোয়ার, হারুনুর রশিদ, আসলাম চৌধুরী এবং রুহুল কুদ্দুস দুলুকে উপদেষ্টা করা হয়েছে। ক্যামেরার বাইরে নেতাকর্মীরা এটিকে ডাম্পিং পদ বলছেন। অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে যুগ্ম মহাসচিব, সাইদুল আলম বাবুল, শাহিন শওকত খালেককে সাংগঠনিক সম্পাদক এবং অধ্যাপক আমিনুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদক করায় দলের মধ্যে সমালোচনা চলছে। শহীদউদ্দিন চৌধুরী এনিকে যুগ্ম মহাসচিব, জিকে গৌসকে সাংগঠনিক সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির গুরুত্বপূর্ণ পদ প্রচার সম্পাদক এবং ব্যারিস্টার মীর হেলালকে ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং সহ সাংগঠনিক সম্পাদক করায় নেতাকর্মীদের আস্থা তৈরি হয়েছে। তবে বেগম খালেদা জিয়ার করা ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের সবার জায়গা হলেও বাদ পড়েছেন একমাত্র ব্যারিস্টার রুমিন ফারহানা। এটা তো একটা জায়গায় স্ট্যাক হয়ে থাকবে না। কোনো সংগঠন গতিশীল করতে হইলে কিন্তু নতুনদেরকে পুরানদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, আর নতুনদেরকে জায়গা করে দিতে হবে। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। সঠিক বিবেচনাই করেছে যার যার ক্ষেত্রে, যে ওনার ওয়াচিংটা কিন্তু অন্যদের চাইতে আলাদা ওয়াচিং। রাত দিন পরিশ্রম করছে এই দলকে নিয়ে, ওনার অভিজ্ঞতার আলোকে এবং সঠিক সিদ্ধান্তই উনি দিচ্ছে যার যার ক্ষেত্রে। তিনি বিবেচনা করেছেন যে আমি এই কাজের জন্য হয়তো উপযুক্ত, সেই জন্যই আমাকে এইখানে পদায়ন করেছেন। যেখানে উইকনেস আছে এটাকে স্পট করে পুনর্গঠন করতে হবে, বা যেখানে স্ট্রেংথ আছে এটাকে সামনে রেখে পুনর্গঠন করতে হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বাকি যে পদগুলোতে রদবদল হয়েছে, আমি কারো প্রমোশন বা ডিমোশন বলবো না। এখানে 8 বছর আগে যখন যাদেরকে দেওয়া হয়েছিল তারা তাদের দায়িত্ব পালন করেছে। এখন হয়তো 8 বছর পরে ওইসব জায়গায় কিছু নতুন মানুষ দিয়ে ওনাদেরকে একটা কাজ করার সুযোগ করে দিচ্ছে। দেখার মানে এফিসিয়েন্সি আছে ওরকম লোককে দিয়েছে, বা আরও এফিসিয়েন্ট করতে দিয়েছে। তো আমার মনে হয় যে পার্টির পুনর্গঠন প্রক্রিয়া, যে আমি বললাম, একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং এই পুনর্গঠনের ফলে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়।
কর্মীরা একটু অনুপ্রাণিত হয়। জানা গেছে খুব শিগগিরই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে কোঅপ্ট করার চিন্তা করা হচ্ছে। 19টি পদের মধ্যে 5টি শূন্য রয়েছে। এই শূন্য পদে যোগ্য ও পরীক্ষিত নেতাদের স্থান দিতে চায় দলটি। যেটা প্রতিষ্ঠিত সত্য, দেশে বিদেশে সবখানে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন দলের প্রয়োজনেই এই রদবদল করা হয়েছে। এই রেনোভেশন বাংলাদেশের মূল সমস্যা যদি সমাধান না হয়, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীতি, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা এবং সব মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড, এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান। একদিকে দেশের রিজার্ভ বিদেশে টাকা পাচার করে শেষ করে দিয়েছে, অন্যদিকে রাষ্ট্রের কোষাগারও খালি। আপনি দেখতে পাবেন এখন যে হারে জনগণের উপর কর চাপানোর ব্যবস্থা করা হচ্ছে, জনগণ থেকে টাকা আদায়, একদিকে জনগণ থেকে টাকা নিচ্ছে, আর অন্যদিকে খালি করছে, বিদেশে পাঠাচ্ছে। সুতরাং রাষ্ট্রের শুধু রাজনীতি তো ধ্বংস হয় না, জনগণের অধিকার ধ্বংস হয় না। বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি গত 30-40 বছরে যে সামষ্টিক অর্থনৈতিক যে একটা সমতা আসছে, একটা স্টেবিলিটি আসছিল, সেটা তো তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। দেশে যেরকম জনগণের কাছে দুর্নীতির বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার, এটা বিশ্বখ্যাত। বাংলাদেশের দুর্নীতি ছড়ানোর কিছু নাই, এটা ছড়ানোর কিছু নাই, এটা বিশ্বখ্যাত, সবাই জ্ঞাত বাংলাদেশের দুর্নীতি কীভাবে চলছে। বাংলাদেশের মানুষ মুক্তি চায়, আগামীকাল নয়, গতকাল মুক্তি চায় বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশের মানুষের মুড হচ্ছে এই মুহূর্তে পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য বিএনপি নেতাকর্মীরা তৈরি, বিরোধী দলের সমস্ত গণতান্ত্রিক দেশের মানুষ তৈরি, দেশের বুদ্ধিজীবীরাও আজকে যারা কথা বলতো না তারাও কিন্তু মুখ খুলে কথা বলছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা, বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা সম্পূর্ণভাবে যেভাবে বিগত দিনে তাদের জীবন দিয়ে লড়াই করেছে, তারা এখন আবার প্রস্তুত। আন্দোলন তো বন্ধ হয়নি, কারণ দেশের কিছুই পরিবর্তন হয়নি। এখনও স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বসে আছে, এখনও দেশে লুটপাট চলছে, এখনও জনগণের ভোটাধিকার ফিরে পায়নি, আইনের শাসন ফিরে পায়নি, জীবনের নিরাপত্তা ফিরে পায়নি। সুতরাং কিছুরই পরিবর্তন হয়নি, আন্দোলন চলমান এবং এই আন্দোলন চলবে। দেশ ঐক্যবদ্ধ, দেশ। আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা concluded MOUs, renewed several of them and made announcements for future collaboration. যৌথ কার্যক্রম আমরা ঘোষণা করেছি। উভয় দেশ Both countries endorsed the vision statement to guide us toward a peaceful and prosperous future. পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব, We agreed to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. এসব দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। উপস্থিত Ladies and gentlemen, Bangladesh-India relations are ever growing at a fast pace. Today, I held a meeting with Prime Minister Shri Narendra Modi, where we discussed the ways and means of collaborative engagement between the two countries. Prime Minister Narendra Modi ke dawat dicchi Bangladesh I am inviting Honorable Prime Minister Shri Narendra Modi to visit Bangladesh. आइए बांग्लादेश में देखिए बांग्लादेश को कितना कुछ हमने कर पाया और हमने क्या करेंगे। तो আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। I would like to take this opportunity to reiterate my invitation to Prime Minister Shri Narendra Modi to visit Bangladesh to further strengthen the friendly relation of our two countries. আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। I extend my sincere thanks once again that in future our two countries will work together, and when Honorable Prime Minister Shri Narendra Modi will visit to Bangladesh, we will take our relations to further heights. Extending my heartfelt thanks to all of you. Today we had a wonderful and fruitful discussion, and in future we will be able to change the future of our peoples and make prosperous and development nation. I thank you all
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মে বাংলাদেশ লিভ ফরএভার, লং লিভ বাংলাদেশ। রাজনীতিবিদদের প্রভাব কমেছে কারণ ৬৮.২% ব্যবসায়ী এখন সংসদে আছে আওয়ামী লীগের। সুতরাং ৭৫ বছরের আওয়ামী লীগ আসলে তার সাংগঠনিক অবস্থা কতখানি শক্তিশালী, একই সাথে তার জনপ্রিয়তা কমেছে কিনা দীর্ঘদিন। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে না? চাঁদা তুলে চলবে? চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উৎসারণ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। আমাদের বার্তা নতুন কিছু, আমাদের বার্তা আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি। সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান, যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, তারপর মাতার বাড়ি, পায়রা, এ কাজগুলো সুসম্পন্ন করতে হবে। রূপগঞ্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে। এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য। আমি সবশেষে বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও। আওয়ামী লীগের হাত ধরে এই বাংলাদেশের এই মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। অথবা আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং এটা সবসময় গণতন্ত্রকে আপহোল্ড করে। কিন্তু গণতন্ত্রের সংজ্ঞাটা বলতে কি বোঝাই সেটা আমাদের মানুষের মধ্যে কিছুটা সময় বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন গণতান্ত্রিক অধিকার বলতে এটা তো এমন নয় যে একজন মানুষের ইচ্ছা হলো রাস্তায় আরেকটা মানুষের মাথার উপর লাঠি দিয়ে বাড়ি দিল, এটা কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না বা গণতন্ত্রের সংজ্ঞাও হতে পারে না। রাজনৈতিক কর্মসূচির নামে বাসে ট্রেনে আগুন দেওয়া এটাও কোনো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। এখন আমাদের দেশে কিছু রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্রের দোহার কথা বলে রাজপথে আন্দোলন নামে সন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও পোড়ার সুযোগ করে। এদের এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেই তখনই বলা হয় যে দেশে নাকি গণতন্ত্র নেই। গণতন্ত্রের সংজ্ঞাকে এইভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি মানুষের কথা বলার সুযোগ আছে এবং এখন গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার মধ্যেই দেশ আছে। মূল্যস্ফীতি সারা পৃথিবীতেই আছে, এটা তো আমাদের জানতে হবে যে 2020 এবং 21 সালে 2 বছর করোনার মহামারীর কারণে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক বড় ধাক্কা ছিল এবং সেই দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ
পরবর্তী আরও 22-23 সালে, এই 4 বছর সারা পৃথিবীতে একটা অর্থনীতির উপর একটা বড় ধাক্কা এসেছে এবং বৈশ্বিক অর্থনীতির এই মন্দার মধ্যে সারা পৃথিবীতে কিন্তু মূল্যস্ফীতি আসে। মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে নয়, হ্যাঁ, তবে পৃথিবীর অনেক দেশ এই মূল্যস্ফীতি বা অর্থনীতিকে এই ধাক্কাটা কাটিয়ে সামলে উঠতে পেরেছে। আমরা এখনও সেটা হয়তো পুরোপুরি পারি নাই। সরকার চেষ্টা আছে যে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে আমাদের মূল্যস্ফীতি কমিয়ে মানুষের মধ্যে সহনশীল একটা অবস্থা তৈরি করা, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। আমরা তো সবসময় সমস্ত রাজনৈতিক দলকেই আমরা তাদের কর্মকাণ্ড করার ব্যাপারে আমরা সবসময় আগ্রহ জানিয়েছি। আমরা সবসময় বলি যে রাজনীতির মূল লক্ষ্যই যদি দেশের জন্য কল্যাণকর কাজ করা, মানুষের জন্য যদি কাজ করা হয়, তাহলে সেখানে সহিংসতা কেন? মানুষকে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে তো মানুষের কোনো কল্যাণ আসবে না। রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে তো রাষ্ট্রের কোনো কল্যাণ আসবে না। এই সহিংসতা পরিহার করে যে কোনো রাজনৈতিক দল যে কোনোভাবে তাদের কর্মসূচি পালন করতে পারে এবং তারা করছেও। প্রতিদিন আমরা দেখি বিভিন্ন ব্যানারে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন হচ্ছে। তো আমার তো মনে হয় না যে রাজনৈতিক কোনো স্পেস দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চাপ আছে, এরকম তো আমরা দেখি না। সুশীল সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের কথা বলতে দেওয়া হচ্ছে না। যারা বলছে তারা কি এই কথাটা কি কারোর কাছে কানে কানে বলেছে নাকি এটা প্রকাশ্যেই বলছে? তো এটা যদি এই কথাটা বলার যদি তাদের যদি সুযোগ থাকে, তাহলে আর কি কথা বলার বাকি আছে যে সুযোগ নেই? সরকারের বিরুদ্ধে সমালোচনা করতেছেন টেলিভিশনে, বিভিন্ন সভা সেমিনারে, এবং তাদের ইচ্ছামতো সমালোচনা করছে, কই সেখানে তো বাধা যায়নি। তো এরপরে আবার কিভাবে বলে যে কথা বলার সুযোগ পাচ্ছে না? তাহলে এই কথাগুলো কিভাবে আসলো? আপনার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাচ্ছেন। অবশ্যই আমরা সবসময় বলি আমরা রাষ্ট্রের বা ভালোর স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে যে কোনো গঠনমূলক সমালোচনাকে আমরা ইতিবাচক হিসেবে